আসসালামু আলাইকুম। আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার অনলাইনের তৃতীয় ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে এর আগে আমি দুইটা অনলাইনের ক্লাস দিয়েছি, যেখানে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের বিষয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপারের কবিতার থিম বিষয়ে আলোচনা করব। আমরা একটা কবিতা বেছে নিয়েছি, যে কবিতাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা যে কবিতা আমাদের থিমগুলো, মূল ভাবগুলো পড়তে হবে। তো এখানে আমি আজকে যে কবিতাটা তোমাদের জন্য সিলেক্ট করেছি সেটা হলো দ্য লেক আইল অফ ইনিসফ্রি বাই ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটা থিম কিভাবে লিখতে হয়, কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো আমরা, এটা আমরা দেখব। প্রথমে আগে আমরা এই কবিতাটার অর্থটা বোঝার চেষ্টা করি, তাহলে অর্থটা বুঝতে পারলে আমরা এটার থিম বা মূল ভাবটা তুলে ধরতে পারবো। দেখো এখানে এই কবিতাটাতে আমরা দেখতে পাবো যে শহুরে জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে সে প্রকৃতির কাছে ফিরে যেতে চাইছে। আমরা একটু দেখি লাইন বাই লাইন। I will arise and go now and go to Innisfree। এখন ইনিসফ্রিটা কি? ইনিসফ্রি হচ্ছে একটা দ্বীপের কথা কবি এখানে বলেছেন, যেখানে কবি একটা নির্জন একটা দ্বীপে এই শহুরে জীবন ছেড়ে চলে যেতে চাচ্ছেন এবং বলছেন আমি এখনই উঠবো এবং এখনই চলে যাব আমি ইনিসফ্রিতে। অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার। সেখানে গিয়ে কবি কি করবেন? একটা ছোট কুঁড়ে ঘর তৈরি করবেন। কিসের কুঁড়ে ঘর তৈরি করবেন? দেখো, অফ ক্লে অ্যান্ড ওয়েটেলস মেড। এখানে আমরা দুটো শব্দ দেখো আমাদের। ক্লে মানে হচ্ছে কাদামাটি, অ্যান্ড ওয়েটেলস হচ্ছে বেত। তো বেত আর মাটি দিয়ে আমি সেখানে একটা ছোট কুঁড়ে ঘর তৈরি করব। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার। সেখানে আমি 9টা সারি সিম গাছ লাগাবো। হ্যাঁ, সিম গাছ লাগাবো। অ্যান্ড এ হাইভ ফর দ্য হানি বি। এবং সেখানে থাকবে কি? সেখানে থাকবে মৌচাকে মৌমাছির গুঞ্জন। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড। এবং সেই মৌমাছির গুঞ্জরণের মাঝে আমি লিভ অ্যালোন, একাকী বাস করব। এটা গেল প্রথম 4 লাইন। এটা একটা 12 লাইনের কবিতা, যেখানে 3টা প্যারা আছে। ফার্স্ট প্যারার অর্থটা এরকম দাঁড়ালো। এবার আমরা সেকেন্ড প্যারাতে যাই। দেখো, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। এই শহরী জীবনে থাকতে থাকতে সে শান্তি হারিয়ে ফেলেছে কবি। তো বলতেছে যে আমি সেখানে গেলে অবশ্যই পিস মানে শান্তি খুঁজে পাবো। ফর পিস কামস ড্রপিং স্লো। কারণ সেখানে শান্তি ফোটায় ফোটায় নেমে আসে। ঠিক যেভাবে কুয়াশা পড়ে, শিশির পড়ে ফোটায় ফোটায়, ঠিক সেভাবে কবি মনে করছেন যে সেখানে ইনিসফ্রিতে গেলে কবি ফোটায় ফোটায় সেখানে শান্তি পাবেন। Dropping from the bells of the morning to where the cricket sings। Dropping from the bells of the morning। এই শান্তিটা কোথায় থেকে পড়বে? যে সকালের পর্দা ভেদ করে আস্তে আস্তে ফোটায় ফোটায় শান্তি নামবে। টু হোয়ার দ্য ক্রিকেট সিং। এর মাঝে গান গাইবে। কারা গান গাইবে? ক্রিকেট মানে ঝিঝি পোকা। হ্যাঁ, ক্রিকেট শব্দটার অর্থ কিন্তু ঝিঝি পোকা। ঝিঝি পোকারা গান গাইবে সেখানে। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার। এখানে দেখো ওইখানকার সময়টা কিরকম। সকালের বর্ণনা দিলেন, যেখানে ফোটায় ফোটায় শান্তি নেমে আসে। তারপরে উনি বলছেন মিডনাইট, মধ্যরাতটা কিরকম হয়? আবছায়ার মতো নিভু নিভু। হ্যাঁ, নিভু নিভু একটা এই হবে, এরকম একটা মধ্যরাত সেখানে হয়। অ্যান্ড নুন এ পার্পল গ্লো। দুপুরটা হয় বেগুনি রঙের উজ্জ্বল আভার। দুপুরটা হয় বেগুনি রঙের উজ্জ্বল আভা। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইং। এবং সন্ধেটা আসে পাখির ডানায় ভর করে। আমরা জানি সন্ধ্যার সময় পাখিরা সব ঘরে ফেরে। তো এই প্রকৃতির যে মাঝে কবি যেতে চাইছেন লেক অফ ইনিসফ্রিতে, সেখানে কবি বলছেন যে এখানে সন্ধেটা আসবে হচ্ছে পাখির ডানায় ভর করে। থার্ড প্যারাতে দেখো কি বলেছেন কবি। I will arise, আমি উঠবো, and go now, এখনই যাব। for always night and day। এবং সেখানে দিন রাত কি করব? আমি ওখানে গিয়ে
I hear lake water lapping with low sounds by the shore. shore মানে তীর, সি শোর হলে সেটা সমুদ্র তীর। এখানে এই শোরটা বলতে এই যে লেকের শোরটা বোঝানো হয়েছে। লেকের তীরে উনি যাবেন এবং শুনবেন, কি শুনবেন? লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস। ল্যাপিং মানে হচ্ছে আছড়ে পড়া, যে ধীর শব্দে লেক ওয়াটারটা আছড়ে পড়ছে তীরে, এই শব্দটা উনি শুনবেন। কিন্তু কবি দেখো পুরোটা কবিতাতে কিন্তু কবি পুরোটাই কল্পনা, কারণ কবি শহুরে জীবনের মাঝে আছেন থেকে এই জিনিসগুলো উনি কল্পনা করছেন, এভাবে উনি পালিয়ে যেতে চাচ্ছেন। দেখো এর পরের লাইনে আমরা এটা বুঝতে পারবো। while I stand on the roadway, আমি যখন কি করি, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকি, or on the pavements grey, pavement মানে হচ্ছে ফুটপাথ। হ্যাঁ, ফুটপাথ গুলো কিরকম হয়? ধূসর হয়, গ্রে ধূসর ফুটপাতে দাঁড়িয়ে থাকি। আই হিয়ার ইট, কি শুনতে পাই? ওই যে দ্বীপে যাবে এই যে আকাঙ্ক্ষাটা কবি শুনতে পায়। কোথায় থেকে শুনতে পায়? আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, আমি হৃদয়ের গভীর, কোর মানে হচ্ছে গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে আমি এই আহ্বানটা কিংবা এই আকাঙ্ক্ষাটা আমি শুনতে পাই যে আমি ওখানে চলে যাব। এখন দেখো এই যে কবিতাটা, এই কবিতাটার মাঝে কবির যে মূল ভাবটা প্রকাশ পেয়েছে, এই জিনিসটাই আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। 50 ওয়ার্ডসের মধ্যে এই থিমটা আমাদের লিখে ফেলতে হবে। ঠিক আছে, আমরা মূল ভাবটা বুঝবো এবং 50টা, মোটামুটি 50টার কাছাকাছি ওয়ার্ডের মাঝে আমরা এই থিমটা লেখার চেষ্টা করব। দেখো এরপরে আমি তোমাদেরকে থিমটা দেখাচ্ছি। তো তোমরা এখন দেখো যে এখানে আমরা থিমটা যেটাই করেছি, আমাদের প্রথম জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে কোনো কবিতার যখন আমরা থিম লিখতে যাব, ফার্স্ট আমাদের যে আননোন ওয়ার্ডস গুলো আছে, সে কবিতার আননোন ওয়ার্ডস গুলো আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে এবং সেগুলোর অর্থগুলো, প্রত্যেকটা অর্থগুলো আমাদেরকে লিখে নিতে হবে। যখন লিখে নিব তখন পুরোটা কবিতা আমাদের আত্মস্থ হয়ে যাবে। যেভাবে আমি কবিতাটার বাংলা অর্থ করে দিলাম, তোমরা তখন সেই কবিতাটার বাংলা অর্থ করতে পারবা। যখন বাংলা অর্থটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি ইজিলি সেখান থেকে নিজের কিছু ভাষা দিয়ে সাজাতে পারবা। এখানে আমি একটা থিম লিখছি, এমন না যে এটাই লিখতে হবে, এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, তুমি ফ্রি, তোমার যে কোনো ভাবে এই কবিতাটার যে মূল ভাবটা তুমি যদি ধরতে পারো তাহলে সেই মূল ভাবটাকে তোমার নিজের ভাষায় তুমি প্রকাশ করবা। আমি এখানে যেটা মনে হয়েছে আমার সেভাবে আমি সাজায় একটু লিখে নিয়ে আসছি তোমাদের জন্য। এমন না যে এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, এটা মুখস্থ করে রাখতে হবে, নট দ্যাট। তোমরা ট্রাই করবা নিজেরা একটু লেখার, ঠিক আছে? এটা তোমাদেরকে হেল্প করবে, কারণ তোমাদের থিম এবং সামারি দুইটার মধ্যে যে কোনো একটা কিন্তু আনসিন থাকবে। তো কাজেই তুমি সিনটা না হয় পড়ে গিয়ে তুমি কমন পেয়েও যেতে পারো লাকিলি, বাট যেটা আনসিন সেটা কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংই করতে হবে। তো কাজেই যে কোনো বিষয়, যে কোনো সেটা গদ্যাংশ হোক অথবা পদ্যাংশ হোক, পোয়েট্রি হোক, অথবা তোমাদের যদি কোনো টপিক্সের উপরে থাকে গদ্য, সেটা তোমরা ওটার অর্থটা বুঝে নিয়ে তোমরা সামারিটা লিখবা অথবা থিমটা লিখবা। তো এই পোয়েমের দেখো যে কথাটা এখানে বলা হয়েছে, আমি লিখছি এখানে যে থিম, ইন দ্য পোয়েম দ্য পোয়েট longs for peace and tranquility। এই কবিতাটাতে লংস মানে লালায়িত হওয়া বা খুব আকাঙ্ক্ষিত হওয়া, যে কবি চাইছেন, শান্তি খোঁজ করছেন এবং নির্জনতা খোঁজ করছেন। ঠিক আছে, আমরা তো কবিতাটাতে সেটাই বুঝলাম, তাই না? যে কবি বারবার বলছেন আই উইল গো নাও, হ্যাঁ আমি এখনই চলে যাব, এই যে শহুরে কোলাহল থেকে আমি এখনই চলে যাব। তো কাজেই কবিতাটাতে কবি এখানে চেয়েছেন যে শান্তি এবং নির্জনতা। দ্য পোয়েট লিভস ইন অ্যান আরবান প্লেস, কবি একটা শহুরে জায়গাতে বাস করে। উইথ পেভড রোডস, যেখানে একদম রাস্তাঘাট আছে, রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটের মধ্যে শহুরে এলাকাতে কবি বাস করে। বাট ইন দ্য কোর অফ হিজ হার্ট, কিন্তু হৃদয়ের গভীরতম জায়গাতে, হি ইজ ড্রন টু দ্য রুরাল সাউন্ডস,
সে সবসময়, আমরা জানি যে ড্রন মানে হচ্ছে যে টেনে নিয়ে যায়, তাকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, রুরাল সাউন্ড তাকে সবসময়, রুরাল আর আরবান আমরা দুটো শব্দ এখানে পাচ্ছি। রুরাল হচ্ছে গ্রামীণ এবং আরবান হচ্ছে শহরে। তো গ্রামের আওয়াজগুলো তাকে টানে সবসময়। সরি, দ্য পোয়েট ডিজায়ার্স টু এসকেপ ফ্রম হিজ প্রেজেন্ট আরবান লাইফ। কবি চাইছেন যে তার বর্তমান শহুরে জীবন ছেড়ে পালিয়ে যেতে, এসকেপ মানে পালিয়ে যাওয়া। হি ওয়ান্টস টু ফিল পিস অ্যান্ড সলিটিউড, সে শান্তি এবং নির্জনতা অনুভব করতে চাইছেন। অ্যান্ড উইশেস টু লিভ উইথ নেচার, এবং সে প্রকৃতির সাথে বসবাস করতে চাইছেন। তো এই যে কবিতাটা দেখো, এই কবিতাটাতে কিন্তু পুরোটাতে আমরা এই কথাগুলোই ঘুরে ফিরে পেয়েছি। তো এই কথাগুলোই জাস্ট সাজিয়ে আমরা যদি লিখে দিতে পারি, তাহলে এই কবিতার থিমে কিন্তু আমরা 8 অথবা 10 নাম্বার, আমাদের 3 নাম্বারে থাকতে পারে, আমাদের লাস্টে গিয়েও এই কবিতার প্রশ্নটা থাকতে পারে। তো কাজেই আমরা যদি একটু কি করতে পারি, যে এই কবিতাগুলো যদি আমরা অর্থটা বুঝতে পারি, তাহলে দেখা যাবে যে এই কবিতা থিমটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখলে এই নাম্বারটা আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে? তো তোমরা এই যে প্রত্যেকটা কবিতা আমি বললাম যে পড়বা, এবং এখানকার যেগুলো আননোন ওয়ার্ডসগুলো আছে, তোমাদের ভোকাবুলারিতে কিন্তু বিরাট সমস্যা থেকে গেছে। তোমরা প্রত্যেককে চেষ্টা করবা প্রতিটা আননোন ওয়ার্ডসগুলো তোমরা আন্ডারলাইন করবা, এবং পাশে বইতে, ওখানে টেক্সট বইতেই পাশে অর্থগুলো লিখে রাখবা। এতে হবে কি, যতবার কবিতাটা তুমি পড়তে যাবা, ওই অর্থগুলো জানা থাকলে তুমি কবিতাটা ভালো করে বুঝতে পারবা। তো কাজেই পাশে একটা সবসময় ডিকশনারি রাখো, অথবা তোমরা তো এখন, আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি, আমাদের কাছে সবসময় স্মার্টফোন থাকতেছে, স্মার্টফোনে আমাদের সবার ডিকশনারি ডাউনলোড করা আছে। তো কাজেই আমরা কিন্তু এই ওয়ার্ডের স্টক যদি আমরা না বাড়াই, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নতে প্রতিটা ধাপে ধাপে আমরা সমস্যায় পড়ব। ঠিক আছে? তো কাজেই প্রত্যেকটা কবিতা এভাবে করে পড়বা, এবং এই নাম্বারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। একটু কবিতাটা বুঝতে পারলেই তোমরা কিন্তু এই খুব অল্প লাইন, মাত্র 50 ওয়ার্ডসের মধ্যে তোমাকে সামারিটা অথবা থিমটা শেষ করতে হবে। তো কাজেই ইজিলি তোমরা লিখে ফেলতে পারবা। তো তোমরা প্রত্যেকে কবিতাগুলো ভালো করে পড়বা এবং অর্থগুলো বুঝে পড়বা। ঠিক আছে? আর আজকে আমি শেষে তোমাদের যেটা বলতে চাই, এই করোনার দুঃসময় তোমরা সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবা, বয়োজ্যেষ্ঠদের প্রতি খেয়াল রাখবা। আমরা নিজেরা সচেতন হব, আমাদের আত্মীয় স্বজনদের জন্যেই, আমাদের পরিবার পরিজনের জন্যই আমরা নিজেরা সচেতন থাকব এবং নিরাপদে থাকব। ঠিক আছে? আদর্শ ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীর প্রতি আমার ভালোবাসা রইল, শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে।